আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা শেয়ার করব পিবিআর টেস্ট সম্পর্কে। পিবিআর টেস্টটি কাদের করা হয়? যে সকল পেশেন্টরা প্রস্রাব করার পরে মনে হয় যেন প্রস্রাব রয়ে গেছে কিংবা প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়ে বা কিংবা আবার কিছুক্ষণ পরে প্রস্রাবের ব্যাগ আসে, তাদের ক্ষেত্রে এই টেস্টটি করা হয়। তো এই টেস্টটি করতে গেলে প্রথমে এটা আসলে মূলত আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এই যে টেস্টটি করা হয়। আমরা প্রথমে এই টেস্ট সম্পর্কে যাওয়ার আগে আমরা একটু আমাদের ইউরিনারি সিস্টেম সম্পর্কে একটু ইন্ট্রোডিউস হই। মাই হ্যান্ড ইজ নট সো গুড, সো লুকিং ড্রয়িং ইজ ভেরি আগলি। তো আমাদের প্রথমে দুটি কিডনি থাকে, রাইট অ্যান্ড লেফট দুটি কিডনি থাকে। তারপর আপনার থাকে দুটি ইউরেটার। তো এই প্রস্রাবটা মূলত তৈরি হয় আপনার এই দুটি কিডনিতে তৈরি হয়ে দুটি ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে এসে গিয়ে প্রস্রাবটা জমা হয়। যখন প্রস্রাবের পরিমাণ 150 ml কিংবা 200 ml হয়, তখন আমরা প্রস্রাবের ব্যাগ পাই। দেখেছে 300 এবং 400 ml হলে খুব তীব্র প্রস্রাবের ব্যাগ পাই, তখন আমরা প্রস্রাব করতে যাই, তখন তারপরে প্রস্রাবটা করে দিই। যে দিক দিয়ে বের হয়ে আসে সেটাকে বলা হয় ইউরেথ্রা। হ্যাঁ, প্রস্রাবের নালী দিয়ে প্রস্রাবটা বের হয়ে আসে। তো বের হয়ে যাওয়ার পরে প্রস্রাব মূলত তারপরে কিছু পরিমাণ প্রস্রাব আপনার ইউরিনারি ব্লাডারের মধ্যে থেকে যায়। সেই পরিমাণটা 100 ml এর চেয়েও কম। তো যদি দেখা যায় যে 100 ml এর চেয়েও বেশি থাকে, তখনই আমরা এই সমস্যাগুলো বেশি ফিল করি, যে প্রস্রাব করার পরেও প্রস্রাব ফুটা ফুটা পড়ে কিংবা কিছুক্ষণ পরে আবার ব্যাগ আসে। মূলত যদি 100 ml এর চেয়েও বেশি পরিমাণে থাকে, এই ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়। এখন জানবো যে এই 100 ml এর চেয়ে বেশি কি কারণে থাকতে পারে ইউরিন। মূলত একটা হচ্ছে ব্যানাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। পুরুষদের ক্ষেত্রে এই যে ইউরিনারি ব্লাডার বা প্রস্রাবের থলির ঠিক নিচে একটি প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। তো এই প্রোস্টেট গ্ল্যান্ডটা যদি কোনো কারণে বড় হয়ে যায়, তখন কি করে এটা একটু বড় হয়ে যাওয়ার প্রস্রাবের নালীটাকে একটু চেপে যায়। তো এই প্রস্রাবের নালীটা চেপে যাওয়ার ফলে কি প্রস্রাবটা ঠিকভাবে ক্লিয়ার হয় না, প্রস্রাবটা আরও কিছু পরিমাণ রয়ে যায় এবং যার ফলে কিছুক্ষণ পরে প্রস্রাব ফুটা ফুটা পড়ে কিংবা আবার প্রস্রাবের ব্যাগ আসে, মূলত এই কারণে। তারপর হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার, কোনো কারণে আবার দেখা গেছে এই প্রস্রাবের নালীটা সংকুচিত হয়ে যায়। এই প্রস্রাবের নালীটা সংকুচিত হয়ে যাওয়ার ফলেও কি প্রস্রাবটা ঠিকভাবে ক্লিয়ার হয় না, প্রস্রাবের আবার কিছুক্ষণ পরে ব্যাগ আসে কিংবা ফুটা ফুটা পড়ে। তারপর রয়েছে আপনার ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন। এই যে ইউরিনারি ব্লাডার বা প্রস্রাবের থলিটা, এখান তো এই পথ দিয়ে তো প্রস্রাবটা বের হয়ে যাবে। যদি এখানে এই জায়গার মধ্যে কোনো কারণে টিউমার ফর্ম করে কিংবা স্টোন থাকে বা পাথর থাকে, তারপরেও কি প্রস্রাবটা ঠিকভাবে ক্লিয়ার হবে না। তারপরে হচ্ছে নিউরোজেনিক ব্লাডার। নিউরোজেনিক ব্লাডার হলো আমাদের ব্রেন এবং আমাদের পেছনে থাকে স্পাইনাল কর্ড। এই প্রস্রাবের মূলত কন্ট্রোল করে ব্রেন এবং স্পাইনাল কর্ড কন্ট্রোল করে। কিন্তু কোনো কারণে যদি আমাদের ব্রেন স্ট্রোক করে কিংবা স্পাইনাল কর্ডের মধ্যে যদি আমরা কোনো ধরনের আঘাত পাই, তার ফলেও কী হবে, এই ধরনের সমস্যাগুলো হবে। কারণ ও ব্রেন এবং স্পাইনাল কর্ড ঠিকভাবে কাজ করতে পারবে না, তার ফলেও কি আমাদের এই প্রস্রাবের এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হবে। তারপরে হচ্ছে ক্রনিক ইউটিআই মানে ক্রনিক ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। যদি কোনো কারণে আমাদের এই যে নালীগুলোতে কিংবা এই ব্লাডারে কিংবা ইউরেথ্রার মধ্যে যদি কোনো ধরনের ইনফেকশন বহুদিন ধরে চলতে থাকে, তার ফলেও কি এই ধরনের সমস্যাগুলো ফিল হবে। তারপর হচ্ছে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হলো যে যদি জন্মগতভাবে কোনো ধরনের অস্বাভাবিকতা নিয়ে জন্মায়, তার ফলেও কি এই ধরনের প্রস্রাব রিলেটেড সমস্যাগুলো ফিল করবে। তো আমরা মূল সামারিতে যাই। আসলে মূলত এই যে পিভিআর বা পোস্ট ভয়েড রেসিডিউলটা মূলত করা হয় আপনার আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। আর এটাকে মূলত করা হয় যদি কেন প্রস্রাবটা যদি ফুটা ফুটা পড়ে এই কারণে, বা কিংবা প্রস্রাব করার পরে যদি প্রস্রাবের ব্যাগ আপনার আবার প্রস্রাবের ব্যাগ আসে, তো সেই সমস্যাগুলো ডিটেক্ট করার জন্য যে আসলে কি প্রস্রাবে যে নর্মালি 100 ml এর চেয়ে কম থাকা দরকার, 100 ml এর চেয়ে বেশি আছে কি না, সেটাকে ডিটেক্ট করার জন্য মূলত আপনার পিভিআরটা করা হয়। আর এটা করা হয় আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। তো আমরা ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।